আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। দেশের ৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্টি হতে যাওয়া এই লঘু চাপটি সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। হবিগঞ্জে বন্যার পানি নেমে গেছে। ৩০টি আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে গেছেন আশ্রয় নেওয়া মানুষজন। জেলা এলজিডি অফিস জানিয়েছে, হবিগঞ্জে বন্যায় ১৭৬ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে, যার সংস্কারে ব্যয় হবে আনুমানিক ১৬,৬৭,লাখ টাকা। জেলায় ১৮,০০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এদিকে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ৯ লাখ টাকার চেক বিতরণ করেছে। এখনও রান্না করা খাবার সহ ওষুধ ও খাবার পানি বিতরণ করছে জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান ১ নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর নিহতের মামলায় তিনি গ্রেফতার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে ২টি মামলা করা হয়েছে। এর আগে ২২ আগস্ট টিপু মুন্সি, তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অননা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল বিকেলে ড্রোনের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আগুনে ভস্মীভূত ৬তলা ভবনটির অবস্থা পরীক্ষা করেছেন। পোড়া ভবনটির উপরের ফ্লোর এরই মধ্যে ধসে পড়েছে বলে দেখেছেন তারা। পুরো ভবনটি দেবে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে কারখানার সামনে এখনও নিখোঁজ ১৭৩ জনের স্বজনরা আহাজারি করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। এখনও ভবনটির বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক একটি তদন্ত টিম গঠন করবে। ওই কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত করে আগুন লাগানোর কারণ জানাতে বলা হয়েছে। গত সোমবার রাতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানা লুটপাট করতে গিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভেতরে থাকা বেশ কিছু মানুষ পুরোপুরি পুড়ে যায় ৬তলা ভবনটি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৩১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযোগ করেন, ওই ভবনের ভেতরে যাওয়া ১৭৩ জন নিখোঁজ রয়েছেন। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আজ বিকেলে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ সভা। প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ফারুক আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন বেশ কয়েকজন পরিচালক। এই সভায় তারা পদত্যাগ করতে পারেন, অথবা টানা ৩ বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাবেন তারা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ব্যাপারেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। বোর্ডের সাব কমিটিগুলোর দায়িত্ব বন্টন এবং পুনর্বিন্যাস হওয়ার কথা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।